স্বাগত আজকের চ্যানেলে ওয়েলকাম করছি সবাইকে। আজকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে পেয়েছি একজন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর পার্থ ঘোষ মহাশয়কে। তিনি ডিপার্টমেন্ট অফ এডুকেশন বাঁকুড়া ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমাদের চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম করছি ডক্টর পার্থ ঘোষ মহাশয়কে। ধন্যবাদ। আজকে এই আলোচনা করবে আমরা এসএলএসটি সম্পর্কে অনেকে সেই জিজ্ঞাসাগুলোকে নিয়ে আজকে আলোচনা করব এবং পার্থ ঘোষ মহাশয়ের কাছ থেকে বিভিন্ন বিষয় অর্থাৎ এসএলএসটির সম্পর্কে কিভাবে পড়বে, কিভাবে প্রিপারেশন নেবে, কি কি বই পড়বে, কতটা পড়বে, সেইগুলো সম্পর্কে আজকের এই আলোচনার মূল বিষয়বস্তু আমাদের ফোকাস থাকবে। তো প্রথমেই যে প্রশ্নটা মহাশয় করব ডক্টর পার্থ ঘোষ মহাশয়কে, সেটা হচ্ছে যে এখন তো অনেক দীর্ঘদিন নোটিফিকেশন নেই। এই মুহূর্তে যদি নোটিফিকেশন দেয় এসএলএসটি, তাহলে তারা কিভাবে প্রিপারেশন নেবে? হ্যাঁ, ধন্যবাদ। আমার পক্ষ থেকে আমার ভাতৃপ্রতি আমার প্রিয় ছাত্র কৈলুল মহাশয়কে, সে এই ধরনের একটা উদ্যোগ নিয়েছে এবং এই ধরনের একটা জিজ্ঞাসু ছাত্রছাত্রীদের মনে বিভিন্ন কৌতূহল, সেগুলো যে বিভিন্ন অধ্যাপকদের কাছ থেকে জানার চেষ্টা করছেন তার চ্যানেলের মাধ্যমে। তাই প্রথমেই আমার পক্ষ থেকে তার এই চ্যানেল, তার এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। প্রথম কোশ্চেনটা ছিল হচ্ছে যেটা করেছে খুব সমীচীন কোশ্চেন, যে এখন যদি দীর্ঘদিন নোটিফিকেশন নেই, এখন যদি নোটিফিকেশন দেয় ছাত্রছাত্রীরা কিভাবে তার প্রস্তুতি নেবে। প্রথমেই বলি যে প্রস্তুতি ব্যাপারটা কিন্তু কেউ থামিয়ে দেবেন না। নোটিফিকেশন যে কোনো সময় আসতে পারে এবং মনে রাখবেন পড়াশোনাটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। আপনি যদি একবার প্রস্তুতিটা ছেড়ে দেন, মনে করেন হাল ছেড়ে দেন, তাহলে কিন্তু আপনি আর ঘুরে দাঁড়াতে পারবেন না। কম্পিটিশন যথেষ্ট দিনের পর দিন টাফ আসছে। তাই এই মুহূর্তে কেন যারা শুরু করেননি তারা এই মুহূর্তেই শুরু করুন, আর যারা করছেন তারা তো করছেন। তো সেই জন্য নোটিফিকেশন দেওয়ার পর কেউ পড়াশোনা শুরু করবেন এরকম করবেন না, কারণ সেক্ষেত্রে আপনাদের পক্ষে কম্পিটিশনে টিকে থাকা খুব টাফ হবে। এবার যদি বলেন যে কিভাবে প্রস্তুতি নেবেন, সেটা আমি সম্পর্কে কিছুটা আলোকপাত করব। যে সবসময় এই ধরনের এসএসসি বা এসএসসিটাই আগে নাম ছিল, এখন এসএলএসটি, এই ধরনের পরীক্ষাগুলোতে যেহেতু কম্পিটিশন দিনের পর দিন বেড়ে গেছে, তাই আমি বলবো যে কোনো নোটবুক পড়াচ্ছে রেফারেন্স বুক পড়া অনেক বেশি বেটার, এবং একদম সিলেবাস ধরে ধরে প্রতিটা কোশ্চেন, প্রতিটা টপিক ধরে ধরে সেখান থেকে প্রবাবল কোশ্চেনগুলো মনে করে সেই সম্পর্কে ইনডেপথ পড়াশোনা করাটাই আমার মনে হয় এসএলএসটি বা এসএসসি যাই বলুন না কেন তার সাফল্যের চাবিকাঠি। কোন নোট বই থেকে 10টা কোশ্চেন দিয়েছে, সেই 10টা কোশ্চেন পড়ে আমি এসএলএসটি চলে গেলাম আর এসএলএসটি আমি পেয়ে গেলাম, আমার মনে হয় এই সময় দাঁড়িয়ে ঘটনাটা অতটা সহজ ব্যাপার নয়। আপনি যদি বিষয় সম্পর্কে ইনডেপথ নলেজ গ্যাদার করতে পারেন, তাহলে আপনার পক্ষে যে কোনো কোশ্চেন পরীক্ষা হলে বসে সমাধান করা সহজ হবে। আর এইভাবেই প্রস্তুতিটা শুরু করা উচিত বলে আমি মনে করি। খুব সুন্দর বলেছেন যে আসলে আমরা টেক্সট বই থেকে বাজার চলছে যে বইগুলো অবশ্যই ফলো করতে হবে, কিন্তু টেক্সট বই আগে পড়ে তারপরে ইনডেপথ নলেজ গেইন করেই রেফারেন্স বুক বা যেগুলো এমসিকিউ টাইপের যে বইগুলো বার হয় সেই বইগুলো ফলো করাই আমার মনে হয় বেটার হবে। এবং সাথে সাথে আরেকটু বলে দিই যে বাজার চলতি কোনো বইকে কিন্তু আমরা খারাপ বলছি না। আমরা প্রতিটা বইয়েরই যথেষ্ট মূল্য আছে, যথেষ্ট যারা রেসপেক্টেড লেখকরা লেখেন তারা প্রতিটা বই যত্ন সহকারে লেখেন, কিন্তু আপনার নলেজটা কিন্তু ফার্স্ট, তারপরে আপনি
প্র্যাকটিস করুন, ওই ধরনের বইগুলোতে কি ধরনের কোশ্চেন দিয়েছে সেগুলো আপনি ফলো করুন, তাহলে আপনার মানে জিরোটা যেটা সাইকেলটা পূর্ণ হবে, এটাই বলতে চাইছি। থ্যাংক ইউ। এরপরে যে প্রশ্নটা জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে এনসিটি নতুন গাইডলাইন দিয়েছে যে নবম থেকে দ্বাদশ শ্রেণী তাদের সকলের জন্য টেট পরীক্ষা মাস্ট করা হয়েছে, যেটা আগে এসএসসি তে দেখতাম, শুনেছি যে ওরকম টেট পরীক্ষা ছিল, আমাদের সময় শুধু সাবজেক্ট ভিত্তিক হয়েছে। এখন আবার নতুন গাইডলাইনে বলছে নবম থেকে দ্বাদশ শ্রেণীরও টেট হবে। তাহলে তারা কি একসাথে সাথেই পড়বে নাকি আলাদাভাবে প্রিপারেশন নেবে টেটের জন্য? আমার মনে হয় খুব ভালো কোশ্চেন। আমার মনে হয়, আমার ব্যক্তিগত মতামত, আমি হলে যেটা করতাম, টেটের প্রস্তুতি আর সাবজেক্টের প্রস্তুতি দুটো একসাথে চালাবো। কারণ টেটের প্রস্তুতি আর সাবজেক্টের প্রস্তুতি কেন একসাথে চালাবো এইটা বলছি, যে টেটের প্রস্তুতি আমি নিলে টেটের কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন টেটের প্রাইমারি টেটেরও যে লেভেলের কোশ্চেন হয়, নবম দশমের টেটেরও খুব লেভেলটা বিশেষ হেরফের নেই। আপনি যদি আমার 11-12 ক্ষেত্রে যদি টেট প্রযোজ্য হয়ে যায়, সেই তিনটে টেটের মধ্যে কিন্তু খুব একটা কোশ্চেনের ডিফারেন্স দেখতে পাওয়া যাবে না, কাছাকাছি থাকবে বলেই আমার মতামত। তাই বুদ্ধিমানের কাজ হবে টেটটাকে প্রথম থেকে পড়া, অর্থাৎ টেট মানে 3-4টে বিষয় থাকে, চাইল্ড সাইকোলজি, ম্যাথ, বাংলা, ইংরাজি, এই জিনিসগুলো, এই সাবজেক্টগুলো সম্পর্কে যদি আপনারা একটা পারদর্শিতা অর্জন করে নেন এবং সাথে সাথে সাবজেক্টের প্রস্তুতিও সাথে সাথে চালিয়ে যান, তাহলে আমার মনে হয় সেটা বুদ্ধিমানের কাজ হবে বলে মনে হয়। আচ্ছা, এখনকার দিনে যেমন এসএলএসটি প্রশ্নের ধরন কিন্তু পাল্টে গেছে, এখন আর মেমোরি বা আন্ডারস্ট্যান্ডিং মেমোরি লেভেলের প্রশ্ন কিন্তু খুব কমই হয়, আন্ডারস্ট্যান্ডিং এবং রিফ্লেক্টিভ লেভেলের যে প্রশ্ন সেই ধরনটাই বেশি হয়েছে। সুতরাং তারা, যে আপনি আগেই বললেন যে টেক্সট বইটা অবশ্যই ফলো করতে হবে, রেফারেন্স বুক থেকে টেক্সট বই ফলো করলে তাহলেই তারা ওই আন্ডারস্ট্যান্ডিং লেভেলের প্রশ্নগুলো করতে পারবে। ঠিক ঠিক। আচ্ছা, তো এখানে একটু বলে রাখি, দেখুন এটা তো বলার অপেক্ষা রাখে না, কম্পিটিশন মাতৃত্ব বেড়েছে এবং ক্যান্ডিডেট, আগে সিট সংখ্যা কমেছে, ক্যান্ডিডেট অনেক বেশি বেড়েছে। তাই যখন এই ধরনের কম্পিটিশন বেড়ে যায় তখন আন্ডারস্ট্যান্ডিং লেভেল এবং রিফ্লেক্টিভ লেভেলের কোশ্চেন হওয়াই খুব স্বাভাবিক। কারণ আমরা সকলে জানি যে মেমোরি লেভেলের কোশ্চেনের উত্তর দেওয়া যতটা সহজ, তার থেকে অনেক বেশি কঠিন হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এবং রিফ্লেক্টিভ লেভেলের কোশ্চেনের অ্যান্সার দেওয়া। তাই কর্তৃপক্ষ, যারা পরীক্ষা নিয়ামক সংস্থা, তারা যারা পরীক্ষা নেবেন তারা সবসময় চেষ্টা করবেন যত কম সংখ্যক ছেলে মেয়ে এতে অ্যাপিয়ার করে, এবং যারা অ্যাপিয়ার করে তারা যেন যথেষ্ট যোগ্য হয়। তাই আন্ডারস্ট্যান্ডিং ও রিফ্লেক্টিভ লেভেলের কিন্তু কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য আমি আগেই বললাম টেক্সট বই পড়াটা খুব আবশ্যক। তাহলে আমরা ডক্টর পার্থ ঘোষ মহাশয়ের কাছ থেকে এসএলএসটি সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনলাম। আচ্ছা, স্যারের কাছ থেকে আরেকটা প্রশ্ন জেনে নেব যে এই সময় তো দীর্ঘদিন নিয়োগ প্রক্রিয়া নেই, প্রায় 10 বছরের কাছাকাছি হয়ে গেল, বিভিন্ন আইনি জট, বিভিন্ন সমস্যার কারণে রাজ্য সরকার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারছে না বা নতুন নোটিফিকেশন দিতে পারছে না। সেই দিকে লক্ষ্য রেখে আমরা একটা প্রশ্ন করতে চাই স্যারকে, যে যারা নতুন পরীক্ষার্থী, যেমন আমরা স্কুলে আছি, কলেজের জন্য চেষ্টা চালাচ্ছি, নিয়োগ নেই, নোটিফিকেশন নেই, সিট কম, এই মুহূর্তে দাঁড়িয়ে যারা এসএলএসটি বা স্কুল অফ সাব ইন্সপেক্টর অফ স্কুল বা নেট সেট বা সিএসসি জন্য খাটছে, তারা এখনো সফল হতে পারেনি, তারা কিভাবে মেন্টাল হেলথ এবং ধৈর্যের সাথে তারা প্রস্তুতি নেবে, তাদের জন্য যদি কিছু টিপস আপনি দেন বা তাদের মোটিভেশনের জন্য কিছু বলেন। খুবই ভালো কোশ্চেন, যে এই সময় দাঁড়িয়ে ছাত্র সমাজের মনের কথা কৈলবাবু তুলে ধরেছেন, এবং আমরা বিভিন্ন ছাত্রের সাথে সব সময় মেলামেশা যখন করি, আমরা দেখতে পাই যে ছাত্রদের
প্রশ্ন থাকে, ছাত্রদের জিজ্ঞাসা থাকে, স্যার হতাশ হয়ে যাচ্ছি, স্যার অনেকদিন হয়ে গেল পরীক্ষা হচ্ছে না, স্যার কি করব, স্যার এই সময় ভালো লাগছে না, বিভিন্ন ধরনের কোশ্চেন, বিভিন্ন ধরনের হোয়াটসঅ্যাপ চ্যাট বা বিভিন্ন সরাসরি কোশ্চেন, এই ধরনের কোশ্চেন আমাদের ফেস করতে হয়। হয়তো কোশ্চেনগুলো খুব সঠিক, হয়তো আমরা এই সমস্যার মধ্যে দিয়ে গেলে, এই পিরিয়ডটার মধ্যে দিয়ে গেলে আমরা হয়তো আমাদের স্যারদের কাছে সেই ধরনের কোশ্চেন করতাম। কিন্তু আমি ছাত্র সমাজের কাছে একটা বার্তা রাখবো, সেটা হচ্ছে হাল ছেড়ো না বন্ধু। হাল ছাড়লে কিন্তু জীবনটা মানে কিন্তু লড়াই। হ্যাঁ, নিয়োগ হচ্ছে না, আজ হচ্ছে না, কিন্তু তাহলেও তো এই 17 সালের যে দেখুন 11,000 প্রাইমারি টিচার, তারা তো রিক্রুটেড হয়ে গেল। তাই নিশ্চয় অন্ধকারের শেষ থাকবে। এই নিয়োগ হচ্ছে না, কিন্তু যখন হবে দেখবেন অনেক 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 পোস্ট থাকবে এবং স্কুলগুলোতে প্রচুর প্রচুর পোস্ট আছে। রাজ্য সরকারও যথেষ্ট উদ্যোগ নিচ্ছে যে এই পোস্টগুলোকে বিভিন্ন আইনি জটিলতা কাটিয়ে কিভাবে দ্রুত এই সমাধানের পথে এগোনো যায়। তাই মনে রাখবেন, হাল ছেড়ে দিলে কিন্তু আজকে আপনি পড়াশোনা ছেড়ে দিয়ে যদি মনে করেন একটা অন্য কাজে ঢুকে যাবেন, যেতে পারেন, কোনো অসুবিধা কিছু নেই। কিন্তু কালকেই যদি দেখেন যে আমার এসএসসি হচ্ছে, তখন আপনার মনে হবে আর কয়েকটা দিন যদি খাটতাম, আর কয়েকটা দিন যদি একটু ধৈর্য ধরে থাকতাম, তাহলে কিন্তু আমার এসএসসিটা এবারই হয়ে গেল, আমার যা প্রস্তুতি ছিল তাতে এসএসসিটা হয়ে যেত। এবং আরেকটা জিনিস আমি মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্য ক্ষুণ্ণ রাখার জন্য, মানসিক স্বাস্থ্য যাতে ক্ষুণ্ণ না হয়, মানসিক স্বাস্থ্য যাতে সুস্থ থাকে, সেই জন্য আমি কতগুলো টিপস দেব। সেটা হচ্ছে আপনারা বিভিন্ন রকম আপনাদের ভালো লাগা, পড়াশোনার পাশাপাশি আপনাদের ভালো লাগা, যেমন কেউ গার্ডেনিং করে, কেউ ঘুরতে ভালোবাসে, এই ধরনের বিষয়গুলোকে অনেক বেশি এনজয় করুন, অনেক বেশি এই পেছনে সময় দিন। পড়াশোনাটা ফোকাস রেখে এই ধরনের জিনিসের প্রতি ফোকাস দিন। যদি কেউ কোনো পশু পাখি পুষতে ভালোবাসেন, সেই পশু পাখি পুষুন। এই ধরনের বিষয়গুলোতে ফোকাস দিয়ে পড়াশোনাটাকে, মানসিক স্বাস্থ্যটাকে, এই যে জার্নি, এই যে সময়ের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন, সেই সময়টাকে এনজয় করুন। অত বেশি টেনশন করবেন না। আমি বুঝি বেকারত্বের জ্বালা, আমি বুঝি, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো সবকিছু শেষে কিন্তু আশা নিশ্চয় আসবে। সেটা খুব বেশি দূর নেই, খুব সহজ অদূরেই হয়তো আপনারা এসএসসি বা প্রাইমারির মতো পরীক্ষায় দিতে পারবেন এবং আশা করি প্রত্যেকেই সফল হয়ে একটা চাকরি জীবনে প্রবেশ করবেন। ধন্যবাদ পার্থ ঘোষ মহাশয়কে তার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আরো একবার স্বাগত জানাই। আমরা জীবনে এই কথাগুলো মনে রাখলে বা মেনে চললে আমরা অবশ্যই সফলকামী হব। উই ক্যান ডু ইট। আজকে এই পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ।